গুড ইভিনিং স্টুডেন্টস। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটা হচ্ছে কম্বাশন। তোমাদের সিলেবাসের এটা 7 নম্বর চ্যাপ্টার, চ্যাপ্টার 7 সিলেবাসে এই চ্যাপ্টারটা রয়েছে। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা সম্বন্ধে ডিসকাস করব। তো সবার আগে জানবো যে কম্বাশন জিনিসটা কী, হোয়াট ইজ কম্বাশন। দেখো, কম্বাশন হচ্ছে একটা কেমিক্যাল প্রসেস, ঠিক আছে। কম্বাশন এই যে টার্মটা, এই কম্বাশন হচ্ছে একটা কেমিক্যাল প্রসেস। যে কেমিক্যাল প্রসেসে কোনো একটা সাবস্টেন্সকে যখন আমরা বার্ন করি, সেই সাবস্টেন্সটা হিট আর এনার্জি রিলিজ করে, ঠিক আছে। হিট, লাইট আর এনার্জি রিলিজ করে, সেই প্রসেসটাকেই আমরা কম্বাশন বলি। তাহলে কম্বাশন বেসিক্যালি ইট ইজ আ কেমিক্যাল প্রসেস ইন হুইচ আ সাবস্টেন্স বার্নস ইন এয়ার অ্যান্ড রিলিজেস হিট অ্যান্ড লাইট এনার্জি। সেই প্রসেসটাকে আমরা কম্বাশন বলি, ঠিক আছে। তাহলে আমরা কী লিখব? a chemical process in which a substance burns in air, এয়ারে মেনলি অক্সিজেনে বার্ন করে, ব্র্যাকেটে লিখলাম অক্সিজেন, ঠিক আছে, উইথ দ্য রিলিজ অফ heat and light energy is called combustion. তো এই কেমিক্যাল প্রসেসটাকে আমরা কম্বাশন বলি, ঠিক আছে। যে প্রসেসে সাবস্টেন্সটা বার্ন হয় অক্সিজেনে বা এয়ারে, আর হিট অ্যান্ড লাইট এনার্জি রিলিজ হয় ডিউ টু বার্নিং, সেই প্রসেসটাকে আমরা কম্বাশন বলি, ঠিক আছে। আচ্ছা, এবার যে সাবস্টেন্সটা বার্ন হচ্ছে, দেখো এখানে লিখেছি আমি, সাবস্টেন্স বার্নস, যে সাবস্টেন্সটা বার্ন হয় সেই সাবস্টেন্সটাকে বলা হয় কম্বাসেবল সাবস্টেন্স বা ফিউয়েল। যে সাবস্টেন্সটা বার্ন হয় সেই সাবস্টেন্সটাকে বলা হয় কম্বাসেবল সাবস্টেন্স অর ফিউয়েল। তাহলে আমরা কী লিখব ডেফিনেশনটা? দ্য সাবস্টেন্স দ্যাট বার্নস, যে সাবস্টেন্সটা বার্ন হচ্ছে বা যে সাবস্টেন্সটার কম্বাশন হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি দ্য সাবস্টেন্স দ্যাট বার্নস অর আন্ডারগোজ কম্বাশন is called a combustible substance. Combustible substance or fuels, দুটো নাম আছে, কম্বাসেবল সাবস্টেন্স আর ফুয়েলস, ঠিক আছে। একে অনেক বইতে লেখা থাকবে, দেখবে লেখা থাকে কম্বাসেবল মেটেরিয়ালও লেখা থাকে। কম্বাসেবল সাবস্টেন্স বা ফুয়েল বা কম্বাসেবল মেটেরিয়ালস, তিনটেই সেম। কম্বাসেবল সাবস্টেন্স বা ফুয়েলস বা কম্বাসেবল মেটেরিয়ালস, বোঝা গেল? আচ্ছা, এখন এই যে কম্বাসেবল সাবস্টেন্স বা কম্বাসেবল মেটেরিয়ালস বা ফুয়েলস, এই তিনটে নামের মধ্যে আমরা জেনারেলি এটাকে ফুয়েলসই বলে রাখি। তিনটেই কিন্তু সেম, কম্বাসেবল সাবস্টেন্সও যা সেটাই কম্বাসেবল মেটেরিয়াল, সেটাই ফুয়েল, তিনটেই সেম। কিন্তু আমরা জেনারেলি ফুয়েলটাই বেশি ফ্যামিলিয়ার, ফুয়েলটা নিয়ে, ঠিক আছে। তো এই ফুয়েল বা কম্বাসেবল সাবস্টেন্স বা কম্বাসেবল মেটেরিয়াল জেনারেলি তিন ধরনের হয়, তিনটে টাইপের হয়, ঠিক আছে। তা আমরা যদি ক্লাসিফিকেশনে যাই, যে কম্বাসেবল মেটেরিয়াল বা কম্বাসেবল সাবস্টেন্স বা ফুয়েল যদি ক্লাসিফাই করি, তাহলে সেক্ষেত্রে তিনটা পাবো। একটাকে বলা হয় সলিড ফুয়েল, একটাকে বলা হয় লিকুইড ফুয়েল, একটাকে বলা হয় গ্যাসিয়াস ফুয়েল, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা? তো বেসিক্যালি ফুয়েল বা কম্বাসেবল মেটেরিয়াল কি না, এটা এমন একটা সাবস্টেন্স, ফুয়েল বা কম্বাসেবল মেটেরিয়াল বা কম্বাসেবল সাবস্টেন্স এমন একটা সাবস্টেন্স যে সাবস্টেন্সটা বার্ন করলে কি এনার্জি প্রডিউস হয়, বুঝতে পারলে? সেটাকে আমরা ফুয়েল বা কম্বাসেবল মেটেরিয়াল বলবো। যেরকম ধরো আমাদের বডির ক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করি যে হিউম্যান বডির ক্ষেত্রে ফুয়েল কি, তুমি বলবে হিউম্যান বডির ক্ষেত্রে ফুয়েল হচ্ছে ফুড। বিকজ তুমি যদি খাবার না খাও তাহলে এনার্জি পাবে না, আর এনার্জি যদি না প্রডিউস হয় তাহলে তুমি কি কাজ করতে পারবে না, বুঝতে পারলে? তার মানে কি, আমাদের বডির ক্ষেত্রে, হিউম্যান বডির ক্ষেত্রে যদি আমরা ফুয়েল বলি, তাহলে হিউম্যান বডির ক্ষেত্রে ফুয়েল হয়ে যাবে তোমার কি ফুড। ক্লিয়ার হলো? আচ্ছা, ফুয়েলের এমনি যদি এক্সাম্পল বলা হয়, ফুয়েলের এক্সাম্পল কী হতে পারে? যেমন ধরো পেট্রোল আছে, ঠিক আছে, তোমার কেরোসিন আছে, ডিজেল আছে, এগুলো সব ফুয়েলের মধ্যে পড়ে যাবে। যখন এগুলো বার্ন করলে কি এনার্জি প্রডিউস হবে, যার জন্য এগুলোকে ফুয়েল আমরা বলি বা কম্বাসেবল মেটেরিয়াল বলি, ঠিক আছে। তাহলে এটা গেল ফুয়েলের ডেফিনেশন, কম্বাশনের ডেফিনেশন, আর ফুয়েলের ক্লাসিফিকেশন, যে কী কী ধরনের ফুয়েল হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পড়ব যে কী কন্ডিশন দরকার কম্বাশন হওয়ার জন্য। কম্বাশন তো এমনি হবে না, কী কন্ডিশনস দরকার, হোয়াট আর দ্য কন্ডিশনস রিকোয়ার্ড ফর কম্বাশন, ঠিক আছে। দেখো, তোমার আমি যদি কম্বাশনের কন্ডিশন বলি,
যে কী কী কন্ডিশন লাগবে কম্বাশন হওয়ার জন্য, কী কী কন্ডিশন লাগবে, সেই কন্ডিশনগুলো 3টে কন্ডিশন জেনারেলি লাগে। ঠিক আছে, 3টে কন্ডিশন লাগে কম্বাশন হওয়ার জন্য। ঠিক আছে, তো তার আগে আমি কন্ডিশনগুলো পড়াবার আগে কন্ডিশনগুলো বলে দিচ্ছি, তারপরে বলছি। আগে বলেছি, তারপর তোমাকে একটা একটা করে এক্সপ্লেন করছি। দেখো, 3টে কন্ডিশন লাগে কম্বাশন হওয়ার জন্য। কী কী কন্ডিশন লাগে না, দেয়ার মাস্ট বি আ কম্বাসেবল সাবস্টেন্স। কম্বাশন হওয়ার জন্য কি একটা কম্বাসেবল সাবস্টেন্সের দরকার, যে সাবস্টেন্সটা কম্বাশনে আন্ডারগোজ করবে, মানে কম্বাশনে পার্টিসিপেট করবে। তার মানে কি, দেয়ার মাস্ট বি আ কম্বাসেবল সাবস্টেন্স, এটা ফার্স্ট কন্ডিশন। দেয়ার মাস্ট বি এ কম্বাসেবল সাবস্টেন্স। একটা কম্বাসেবল সাবস্টেন্স থাকতে হবে। উইদাউট কম্বাসেবল সাবস্টেন্স কম্বাশন তো হবে না, তাই না? নাম্বার 2 কি, এই কম্বাসেবল সাবস্টেন্সটাকে বার্ন করতে হবে কিসে? এয়ারে, মানে অক্সিজেনে বার্ন করতে হবে। তার মানে কি, একটা কন্টিনিউয়াস সাপ্লাই অফ অক্সিজেন দরকার। যদি অক্সিজেন না পায় তাহলে তো বার্ন হবে না, আর বার্ন না হলে কম্বাশন হবে কি করে? তার মানে দেয়ার শুড বি আ কন্টিনিউয়াস সাপ্লাই অফ অক্সিজেন অর এয়ার। তাহলে আমরা কি লিখব? দেয়ার মাস্ট বি আ continuous supply of air or oxygen. There must be a continuous supply of air or oxygen. ঠিক আছে, আচ্ছা 3 নম্বর কন্ডিশন কি? 3 নম্বর কন্ডিশন মানে 3 নম্বর কন্ডিশন হচ্ছে টেম্পারেচার দরকার। ঠিক আছে, যখন তুমি একটা কম্বাসেবল সাবস্টেন্সকে বার্ন করছো, বার্ন করা মানে কি, তোমাকে হিট দিতে হচ্ছে, তো তার মানে সেখানে একটা টেম্পারেচার রয়েছে, টেম্পারেচার ইনভলভ রয়েছে। এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটা কিন্তু ইগনিশন টেম্পারেচারের ওপরে থাকতে হবে। এবার ইগনিশন টেম্পারেচার কি, ওটা আমি পরে বোঝাচ্ছি। খালি এটুকু জেনে রাখো যে টেম্পারেচারটা মেনটেন করতে হবে ডিউরিং কম্বাশন, দ্যাট টেম্পারেচার মাস্ট বি অ্যাবাভ দ্য ইগনিশন টেম্পারেচার অফ দ্য কম্বাসেবল সাবস্টেন্স বা কম্বাসেবল ম্যাটেরিয়াল। ইগনিশন টেম্পারেচার কি, এটা আমি পরে বলছি। ঠিক আছে, তাহলে এখন থার্ড কন্ডিশনটা কি? দ্য টেম্পারেচার মাস্ট বি above the ignition temperature of the combustible material. কম্বাসেবল ম্যাটেরিয়ালের ইগনিশন টেম্পারেচারের উপরে টেম্পারেচারটা থাকতে হবে। তো এই 3টে হচ্ছে কন্ডিশন তোমার কম্বাশন হওয়ার জন্য। এই 3টে কন্ডিশন আমাদের দরকার পড়ে। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন কি বললাম? দেয়ার মাস্ট বি আ কম্বাসেবল সাবস্টেন্স। সেকেন্ড কন্ডিশন কি বললাম? দেয়ার মাস্ট বি আ কন্টিনিউয়াস সাপ্লাই অফ এয়ার আর অক্সিজেন। থার্ড কন্ডিশন কি বললাম? দ্য টেম্পারেচার মাস্ট বি অ্যাবাভ দ্য ইগনিশন টেম্পারেচার অফ দ্য কম্বাসেবল ম্যাটেরিয়াল। ঠিক আছে, এবার আমি চলে আসছি ইগনিশন টেম্পারেচারটা কি, কাকে ইগনিশন টেম্পারেচার বলে। হোয়াট ইজ ইগনিশন টেম্পারেচার? দেখো, ইগনিশন টেম্পারেচার মানে হচ্ছে ইট ইজ দ্য লোয়েস্ট টেম্পারেচার বা মিনিমাম টেম্পারেচার, যে টেম্পারেচারে সাবস্টেন্সটা ইজিলি আগুন ধরে যাবে। এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে কম্বাসেবল সাবস্টেন্সটা ইজিলি আগুন ধরে যাবে। বুঝতে পারলে? সেই মিনিমাম টেম্পারেচারটাকে আমরা ইগনিশন টেম্পারেচার বলবো। মানে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে সহজেই আগুন লেগে যাবে কম্বাসেবল ম্যাটেরিয়ালের মধ্যে বা কম্বাসেবল সাবস্টেন্সের মধ্যে খুব ইজিলি আগুন লেগে যাবে। সেই মিনিমাম টেম্পারেচারটাকে আমরা বলবো ইগনিশন টেম্পারেচার। বুঝতে পারলে? তাহলে এর আরেকটা নামও আছে, এটাকে ইগনিশন টেম্পারেচারও বলে। অনেক বইতে দেখবে লেখা থাকে এটাকে বলা হয় কিন্ডলিং টেম্পারেচার। কিন্ডলিং টেম্পারেচার। কোনো বইতে ইগনিশন টেম্পারেচার লেখা থাকে, কোনো বইতে কিন্ডলিং টেম্পারেচার লেখা থাকে। দুটো সেম, একই জিনিস, ইগনিশন টেম্পারেচার বা কিন্ডলিং টেম্পারেচার। ঠিক আছে, তার ডেফিনেশনটা কী বললাম? দ্য মিনিমাম টেম্পারেচার বা লোয়েস্ট টেম্পারেচারও লিখতে পারো। দ্য মিনিমাম টেম্পারেচার অর লোয়েস্ট টেম্পারেচার at which a combustible substance catches fire, সেই টেম্পারেচারটাকে আমরা বলবো কি ইগনিশন টেম্পারেচার বা কিন্ডলিং টেম্পারেচার। বুঝতে পারলে? তাহলে এই 3টে কন্ডিশন দরকার কম্বাশনের জন্য। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল, এটা মুছে দিই। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা পড়ব যে সাপোর্টার অফ অক্সিজেন কাকে বলে। সাপোর্টার অফ কম্বাশন, অক্সিজেন না, সাপোর্টার অফ কম্বাশন। কাকে সাপোর্টার অফ কম্বাশন বলে? মানে কম্বাশন যে প্রসেসটা, সেই কম্বাশন প্রসেসটাকে সাপোর্ট করে কে? দেখো, সাপোর্টার অফ কম্বাশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অক্সিজেন, O2।
এটাকে বলা হচ্ছে সাপোর্টার অফ কম্বাশন। কারণ কম্বাশন হওয়ার জন্য কি কন্টিনিউয়াস সাপ্লাই অফ এয়ার দরকার, আর এয়ারের মধ্যে কি অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেনটাই অ্যাকচুয়ালি হেল্প করে তোমার কম্বাশন প্রসেসটাকে হেল্প করে, বা যে ফুয়েলটাকে আমরা বার্ন করব সেই বার্নিংটা হেল্প করে, ফুয়েলের বার্নিংটাকে হেল্প করে। ইন প্রেজেন্স অফ অক্সিজেন ওটা ভালোভাবে আরও আগুনটা জ্বলে বা ভালোভাবে বার্নিংটা হয়। তো সেই জন্যই কম্বাশনের সাপোর্টার হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, যে কোশ্চেনটা দেয় এটা আমি ওই জন্য বলে দিলাম যে সাপোর্টার অফ কম্বাশন বলা হয় অক্সিজেনকে। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরে তোমাদের বইতে দেখবে বেশ কিছু পয়েন্ট আউট করা আছে, পয়েন্টগুলো আমি একটা একটা করে বলছি। পেজ নাম্বার 123 দেখবে, ওখানে দেখে পরপর কতগুলো পয়েন্ট আউট দেওয়া করা আছে। প্রথমে দেখো দেওয়া আছে ইগনিশন টেম্পারেচার বা কিন্ডলিং টেম্পারেচার, বা বোল্ড লেটারে লেখা আছে, ওটা আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা 1 নম্বর পয়েন্টটা দেখো কী দিয়েছে, উই ক্যান বয়েল ওয়াটার ইন আ পেপার কাপ on a spirit lamp. It is because a part of the heat energy supplied to the paper cup passes on to water. As a result, the ignition temperature of the paper is not achieved and it doesn't catch fire. বলছে আমরা যদি কোনো পেপার কাপে ওয়াটার নিয়ে সেটাকে বয়েল করি, আমরা বয়েল করতে পারবো। তার কারণ যখন আমরা পেপার কাপে ওয়াটারটা নিয়ে বয়েল করবো, মানে হিট দেবো, তো তবে তো বয়েল হবে, সেই হিটটা কিন্তু পেপার কাপের থ্রু দিয়ে তোমার ওয়াটারে পাস হয়ে যাবে, যার জন্য ওয়াটারটা বয়েল হবে। আর পেপার কাপটাও তোমার জ্বলবে না। তার কারণ কি, পেপার কাপটাকে জ্বালাবার জন্য একটা তো ইগনিশন টেম্পারেচার দরকার, সেই ইগনিশন টেম্পারেচারটা কিন্তু তোমার লাগে না, মানে ইগনিশন টেম্পারেচারটা কিন্তু ক্রস করবে না, যার জন্য পেপার কাপটা জ্বলবে না। অনেকে ভাববে যে হয়তো পেপার কাপে যদি আমি জল নিয়ে গরম করি বা হিট দিই তাহলে তো পেপার কাপটা জ্বলে যাবে, কিন্তু পেপার কাপ কিন্তু জ্বলে না। তার কারণ পেপার কাপে তো হিটটা থাকছে না, হিটটা পাস করে যাচ্ছে, পেপার কাপের থ্রু দিয়ে জলে পাস করে যাচ্ছে, পেপার কাপে কোনো হিট থাকছে না, যার জন্য পেপার কাপ জ্বলছে না। বুঝতে পারলে? আচ্ছা, 2 নম্বরে দেখো দিয়েছে ইগনিশন টেম্পারেচার অফ হোয়াইট ফসফরাস ইজ 35 ডিগ্রি সেন্টিগ্রেড ডিউরিং দ্য সামার রুম টেম্পারেচার অফেন রাইজেস টু অ্যাবাভ 35 ডিগ্রি সেন্টিগ্রেড হোয়াইট ফসফরাস দেন ক্যাচেস ফায়ার স্পন্টিনিয়াসলি। বলছে হোয়াইট ফসফরাসের একটা মেটেরিয়াল, মানে হোয়াইট ফসফরাস হচ্ছে একটা সাবস্টেন্স, কম্বাসেবল সাবস্টেন্স। ঠিক আছে, হোয়াইট ফসফরাসের দেখো ইগনিশন টেম্পারেচার তোমাকে বলে দিয়েছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আচ্ছা গরমকালে কি হয়, রুম টেম্পারেচারটা কিন্তু 35 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে চলে যায়। তো গরমকালে যদি রুম টেম্পারেচারটা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে চলে যায় তাহলে তো হোয়াইট ফসফরাস এমনিই জ্বলে যাবে, কারণ ইগনিশন টেম্পারেচার ক্রস করে যাচ্ছে। তো যে কোনো সাবস্টেন্সকে যদি বার্ন করতে হয় তাহলে মিনিমাম সেই সাবস্টেন্সের যে ইগনিশন টেম্পারেচার, সেই ইগনিশন টেম্পারেচারের ওপরে হতে হবে, তবেই সাবস্টেন্সটা আগুন ধরবে। তো হোয়াইট ফসফরাসের তো ইগনিশন টেম্পারেচার দেখো বলেছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, আর রুম টেম্পারেচার কত হয়, রুম টেম্পারেচার জেনারেলি হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু গরমকালে কিন্তু রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে না, এর ওপরে চলে যায়। তখন কি 35 সেন্টিগ্রেড যদি ওপরে চলে যায় তাহলে কি হোয়াইট ফসফরাস এমনিই জ্বলে যাবে, কারণ ইগনিশন টেম্পারেচার ক্রস করে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর পয়েন্টটা কি বলেছে দেখো, আ ম্যাচস্টিক ক্যান বি লাইটেড বাই স্ট্রাইকিং ইটস টিপ অন আ রাফ সারফেস, দ্য টিপ অফ দ্য ম্যাচস্টিক ইজ মেড অফ দ্য রেড ফসফরাস অ্যালং উইথ সাম আদার কেমিক্যালস। মানে আমরা যেরকম ম্যাচিস কীভাবে জ্বালাই, কাঠিটা নিয়ে ওপরে রাফ সারফেসের উপরে স্ট্রাইক করতে থাকি, তাই তো, তার ফলে কি ম্যাচস্টিকটা জ্বলে যায়। এবার ম্যাচস্টিক যে টিপটা মানে টপ পোর্শন যেটা, সেটা কি রেড ফসফরাস দিয়ে তৈরি হয়, আর কিছু অন্যান্য কেমিক্যাল থাকে। এবার যখনই তুমি ওটাকে স্ট্রাইক করছো, স্ট্রাইক করলে পরে কী হবে, ম্যাচস্টিকের যে বাক্সটা, সেই বাক্সটার সঙ্গে কি একটা ফ্রিকশন কাজ করছে, মানে ঘষছে ওটাকে, মানে একটা ফ্রিকশন কাজ করছে। এই ফ্রিকশনের জন্য কী হয়, সেটা ইজিলি আগুন ধরে যায়। বুঝতে পারলে? আচ্ছা, যখনই ওটাকে তুমি ঘষবে তখন ওই পার্টিকুলার তোমার যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে ম্যাচস্টিকের মধ্যে, সেই ম্যাচস্টিকের যে মেটেরিয়ালটা বা রেড ফসফরাসটা, তার ইগনিশন টেম্পারেচার কিন্তু ক্রস করে যায়। যখন তুমি ওটাকে ঘষবে বারবার, যে ইগনিশন টেম্পারেচার ক্রস করে যাবে ওটা কিন্তু জ্বলে যাবে। বুঝতে পারলে? মানে কাহিটা তোমার জ্বলে যাবে। আচ্ছা, এরপরে দেখো দিয়েছে 4 নম্বর পয়েন্টে, দ্য ফ্লেম অফ আ বার্নিং ক্যান্ডেল গোজ অফ হোয়েন ইউ ব্লো ওভার ইট স্ট্রংলি। মানে একটা ধরো মোমবাতি জ্বলছে, ক্যান্ডেল এটা জ্বলছে, ওর উপর দিয়ে আমরা যদি হাতটা পাস করেই হবে, মানে নেভাবার মতো করে যদি আমি হাতটা পাস করি, তাহলে কি, মানে তুমি হাওয়া দিচ্ছ ওপর থেকে, তার মানে কি ওটা নিভে যাবে। তো কেন নিভে যাবে? বিকজ নাম্বার 1 দেখো দিয়েছে রিজন, এয়ার কারেন্ট লোয়ার্স দ্য টেম্পারেচার অফ দ্য বার্নিং ওয়্যাক্স ভেপার্স বিলো দেয়ার ইগনিশন পয়েন্ট। মানে যখনই তুমি মোমবাতিটা জ্বলছে ওপর থেকে যখন মানে হাত নাড়াবে, মানে হাওয়া দিচ্ছ, তো হাওয়া দিলে পরে কী হবে, ক্যান্ডেলটা জ্বলছে, তো ক্যান্ডেলটা জ্বলছে মানে কি তার ইগনিশন টেম্পারেচার নিশ্চয়ই ক্যান্ডেলের থেকে বেশি, যার জন্যই ক্যান্ডেলটা জ্বলছে। এবার যখনই তুমি ওপর থেকে মানে হাত পাস করবে, মানে হাওয়া দেবে, ওই ইগনিশন টেম্পারেচারটাই কিন্তু কমিয়ে দেবে। হাওয়াটা কী করবে, এয়ারটা ইগনিশন টেম্পারেচারটাই কমিয়ে দেবে, কমিয়ে দিলে কি ক্যান্ডেলটা নিভে যাবে। বুঝতে পারলে? আচ্ছা 2 নম্বর কি, রিজন দ্য কার্বন ডাইঅক্সাইড ইন আওয়ার ব্রেথ অ্যাক্ট অ্যাজ আ ফায়ার এক্সটিংগুইশার দাস দ্য ফ্লেম গোজ অফ। 2 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে আমরা তো নিঃশ্বাস প্রশ্বাস নিই, ব্রেদিং তো চলতে থাকে, সো ব্রেদিং প্রসেসে কী হয়, অক্সিজেনটা নিই, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা রিলিজ করি, তো সেই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু ফায়ার এক্সটিংগুইশার হিসেবে কাজ করে। এটা কিন্তু ওয়ান অফ দ্য রিজন ফর দ্য ক্যান্ডেল গোজ অফ।
যেহেতু ক্যান্ডেলটা নিভে যাচ্ছে। তো মেন রিজন হচ্ছে ওইটা, যেটা তোমাকে বললাম, যখনই তুমি হাত দিয়ে ওপরে নাড়াবে, মানে হাওয়া পাস করবে যখনই ক্যান্ডেলটার উপরে, বার্নিং ক্যান্ডেলের ওপরে, সেই বার্নিং ক্যান্ডেলের ইগনিশন টেম্পারেচার কিন্তু কমে যায়, বিলো দ্য ইগনিশন টেম্পারেচার চলে আসবে, যার ফলে ক্যান্ডেলটা নিভে যাবে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেন করে দিলাম। এরপরে আমি চলে আসবো কম্বাশনের ক্লাসিফিকেশন বা টাইপস অফ কম্বাশন। টাইপস অফ কম্বাশন। দেখো কম্বাশন কী কী রকমের হয় এক এক করে বলছি। প্রথমে আসছে স্লো কম্বাশন, তারপরে আসছে র্যাপিড কম্বাশন, বা এটাকে ফাস্ট কম্বাশনও অনেকে বলে। ঠিক আছে, এটা স্লো কম্বাশন, র্যাপিড কম্বাশন। এরপরে আসছে স্পন্টেনিয়াস কম্বাশন, লাস্ট আসছে এক্সপ্লোসিভ কম্বাশন। তো এই চারটে টাইপের কম্বাশন হয়। ঠিক আছে, আচ্ছা স্লো কম্বাশন কি? স্লো কম্বাশন মানে হচ্ছে যখন কম্বাসেবল মেটেরিয়ালটা বা ফুয়েলটা খুব স্লোলি বার্ন করবে বা খুব মডারেট ওয়েতে বার্ন করবে, তাকে আমরা বলবো স্লো কম্বাশন। কি বললাম? যখন কম্বাসেবল মেটেরিয়াল বা ফুয়েল খুব স্লো রেটে বার্ন করছে বা মডারেট রেটে বার্ন করছে, তাড়াতাড়ি হবে না, তাড়াতাড়ি বার্ন করবে না, তখন তাকে আমরা কী বলবো? স্লো কম্বাশন বলবো। মানে এর যে কম্বাশন রেটটা, সেই কম্বাশন রেটটা কী হবে? খুব স্লো হবে বা মডারেট রেটে হবে। ঠিক আছে, আচ্ছা এই যে স্লো কম্বাশন বললাম, এই স্লো কম্বাশন কখন হয় না? যখন এয়ারটা ইনসাফিসিয়েন্ট সাপ্লাই থাকে, মানে এয়ারটা যখন ঠিকঠাক তুমি সাপ্লাই করবে না, মানে যতটা দরকার ততটা এয়ার তুমি দিচ্ছ না। কারণ কম্বাশন হওয়ার জন্য কি এয়ার দরকার, তো সাফিসিয়েন্ট কন্টিনিউয়াস সাপ্লাই অফ এয়ার দরকার। আমরা কন্ডিশনে পড়েছিলাম কম্বাশনের কন্ডিশন। তো এই স্লো কম্বাশনটা তখনই হবে যখন এয়ার সাপ্লাইটা ঠিকঠাক থাকবে না, মানে ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ এয়ার, তখন এটা হবে ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ এয়ার বা অক্সিজেন, মানে এয়ার বা অক্সিজেনটা যখন ঠিকঠাক পাবে না, তখনই এই স্লো কম্বাশনটা হবে। যদি ইনসাফিসিয়েন্ট সাপ্লাই থাকে, ঠিকঠাক এয়ার সাপ্লাই না করা হয়, তাহলে কি কম্বাশনের রেটটা খুব স্লো হবে, আস্তে আস্তে বার্ন করবে, তখন আমরা এটাকে কী বলবো? স্লো কম্বাশন। মানে কি এই কম্বাশনটা কিন্তু কখনোই কমপ্লিট হবে না, এই কেসে এই কম্বাশনটা কখনোই কিন্তু কমপ্লিট হবে না, এতটাই স্লো হয় যে বার্নিং বা কম্বাশনটা কিন্তু কখনোই কমপ্লিট হবে না, যেহেতু এয়ার সাপ্লাইটা ইনসাফিসিয়েন্ট। বুঝতে পারলে? যেমন ধরো এক্সাম্পল কী হতে পারে? এক্সাম্পল যেমন ধরো যদি বলি, এক্সাম্পল হতে পারে যেমন ধরো বার্নিং অফ উড বা বার্নিং অফ কেক, এগুলো সব হচ্ছে তোমার কি? স্লো কম্বাশন। বার্নিং অফ উড, বার্নিং অফ উড, বার্নিং অফ কেক, তারপরে কাউডাং, এগুলো সব হচ্ছে তোমার কি? স্লো কম্বাশনের মধ্যে পড়ে যাবে। বা বার্নিং অফ কেকটা লেখার দরকার নেই, উড আর কাউডাংই লেখো, এই দুটোই যথেষ্ট। বার্নিং অফ উড আর বার্নিং অফ কাউডাং, বার্নিং অফ উড আর বার্নিং অফ কাউডাং, এই দুটোই হচ্ছে তোমার কি? স্লো কম্বাশন। এরপরে চলে আসছে র্যাপিড কম্বাশন। র্যাপিড কম্বাশন নামটা দেখেই বুঝতে পারছো, এখানে কি বার্নিংটা খুব ফাস্ট হবে, মানে কম্বাশনের যে রেটটা, সেই কম্বাশন রেটটা বা বার্নিং রেটটা ফাস্ট রেটে হবে, স্লো হবে না, তখন থেকে আমরা বলবো র্যাপিড কম্বাশন, ফাস্ট রেট। ঠিক আছে, কখন র্যাপিড কম্বাশন হবে? না, র্যাপিড কম্বাশন তখনই হবে যদি সেখানে এয়ারের সাপ্লাইটা সাফিসিয়েন্ট হয়। এয়ারের সাপ্লাইটা যখন সাফিসিয়েন্ট হবে, তখনই সেটাকে আমরা র্যাপিড কম্বাশন বলবো। তাহলে কখন হবে? সাফিসিয়েন্ট সাপ্লাই অফ এয়ার, সাফিসিয়েন্ট সাপ্লাই অফ এয়ার। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে, আমরা যখন ফিউয়েল পড়েছিলাম, দেখবে ফিউয়েলের 3টে পার্ট পড়েছিলাম না? সলিড পড়েছিলাম, লিকুইড পড়েছিলাম, গ্যাস পড়েছিলাম। তো মনে রাখবে যেগুলো গ্যাসিয়াস ফুয়েল না, সেই গ্যাসিয়াস ফুয়েলগুলোই জেনারেলি র্যাপিড কম্বাশন হয় বেশিরভাগই। ঠিক আছে, তাহলে আমি আরেকটা জিনিস এখানে পয়েন্ট করে লিখে রাখবো, যে গ্যাসিয়াস ফুয়েল, যে ফুয়েলগুলো গ্যাসিয়াস ফুয়েল, সেই গ্যাসিয়াস ফুয়েলগুলোই জেনারেলি র্যাপিড কম্বাশন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই দেখা যায়। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা, তো স্লো কম্বাশন বোঝা গেল, র্যাপিড কম্বাশন বোঝা গেল। ঠিক আছে, কন্ডিশন পড়িয়ে দিলাম। এরপর আমি চলে আসছি স্পন্টেনিয়াস কম্বাশন। স্পন্টেনিয়াস কখন হবে? দেখো, যে স্পন্টেনিয়াস কম্বাশন আমরা তাকেই বলবো যখন ফিউয়েল বা কম্বাসেবল মেটেরিয়ালগুলো নিজে থেকেই আগুন ধরে যাবে।
তোমাকে বাইরে থেকে হিট করার দরকার নেই বা বাইরে থেকে টেম্পারেচার বাড়াবার দরকার নেই। কম্বাসেবল সাবস্টেন্স বা ফুয়েলগুলো যখন নিজে থেকেই রুম টেম্পারেচারে আগুন ধরে যাবে, তোমাকে বাইরে থেকে হিট করতে হবে না বা বাইরে থেকে টেম্পারেচার দিতে হবে না, তখন সেটাকে আমরা স্পন্টেনিয়াস কম্বাশন বলবো। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা কী লিখে রাখবো? কম্বাসেবল সাবস্টেন্স ক্যাচেস ফায়ার অন ইটস ওন। নিজে থেকেই আগুন ধরে যাবে। কম্বাসেবল সাবস্টেন্সেস ক্যাচেস ফায়ার অন ইটস ওন ইভেন অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারও ধরে যেতে পারে, ইভেন অ্যাট রুম টেম্পারেচার। তোমাকে বাইরে থেকে টেম্পারেচার ইনক্রিজ করতে হবে না, হিট দিতে হবে না, তাকেই আমরা স্পন্টেনিয়াস কম্বাশন বলবো। ঠিক আছে? যেমন ধরো হোয়াইট ফসফরাস, এক্সাম্পল একটু আগে পড়িয়েছিলাম যে হোয়াইট ফসফরাস কি রুম টেম্পারেচারও আগুন ধরে যায়। হোয়াইট ফসফরাস, এই হোয়াইট ফসফরাসের ক্ষেত্রে যে কম্বাশনটা দেখা যায় সেটা কিন্তু তোমার কি স্পন্টেনিয়াস কম্বাশন। বুঝতে পারলে? আবার ধরো সোডিয়াম মেটাল, সোডিয়াম মেটাল 2 নম্বর এক্সাম্পল। সোডিয়াম মেটাল এটাও তাই, রুম টেম্পারেচারে কিন্তু আগুন ধরে যেতে পারে, মানে স্পন্টেনিয়াস কম্বাশন হবে। মানে এটাকে তুমি রেখে দিতে হবে, ইট শুড বি কেপ্ট ওপেন অ্যাট এয়ার, একদম এয়ারে ওপেন রেখে দিতে হবে, তাহলেই দেখবে আগুন ধরে যাবে। বুঝতে পারলে? রুম টেম্পারেচারও হতে পারে এটা। আচ্ছা, এটাকে আমরা বলবো কি স্পন্টেনিয়াস কম্বাশন। লাস্ট চলে আসছে এক্সপ্লোসিভ কম্বাশন। এক্সপ্লোসিভ কম্বাশন কি? এক্সপ্লোসিভ কম্বাশন মানে হচ্ছে যখন কম্বাসেবল মেটেরিয়াল আর এয়ারের মিক্সচারকে, কি বললাম, যখন কম্বাসেবল মেটেরিয়াল আর এয়ারের মিক্সচারকে আমরা কমপ্লিটলি বার্ন করি খুব কম সময়ের জন্য, অ্যান্ড দ্য প্রসেস শুড বি ডান ইন আ ক্লোজড স্পেস। মানে ক্লোজ স্পেসে করতে হবে, ওপেন এয়ারে করা যাবে না, তখনই তোমার কম্বাসেবল সাবস্টেন্সটা হবে, মানে এক্সপ্লোসিভ কম্বাশনটা হবে। কি বললাম? যখন কম্বাসেবল মেটেরিয়াল আর এয়ারের মিক্সচারকে আমরা কোনো একটা ক্লোজড স্পেসে বা ক্লোজড কন্টেনারে খুব কম টাইমের জন্য হিট করব বা কম টাইমের জন্য বার্ন করব, তখনই এই এক্সপ্লোসিভ সাবস্টেন্সটা, এক্সপ্লোসিভ কম্বাশনটা হয়। কারণ আমি কি বললাম যে এখানে কী কী লাগবে তোমার? প্রথম কথা, কম্বাসেবল সাবস্টেন্স প্লাস এয়ার, এই মিক্সচারটা নিতে হবে। কম্বাসেবল সাবস্টেন্স প্লাস এয়ার, এই মিক্সচারটা নিতে হবে, এবং এই মিক্সচারটাকে নিতে হবে কি কোনো একটা ক্লোজড কন্টেনারে বা ক্লোজড স্পেসে। ঠিক আছে? আর হিট করতে হবে খুব শর্ট টাইমের জন্য, হিট ভেরি শর্ট স্প্যান, ভেরি শর্ট স্প্যান, হিট ফর আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম। খুব কম টাইমের জন্য হিট করতে হবে। কম্বাসেবল মেটেরিয়াল প্লাস এয়ারের মিক্সচার নিতে হবে কোনো একটা ক্লোজড স্পেসে, এবং সেই কন্টেনারটাকে বা সেই মিক্সচারটাকে খুব কম সময়ের জন্য হিট করতে হবে। তাহলে পরেই যে কম্বাশনটা হবে সেটাকে আমরা এক্সপ্লোসিভ কম্বাশন বলবো। বুঝতে পারলে? এখানে এই ক্লোজড স্পেসটা খুব ইম্পর্টেন্ট। এই ক্লোজড স্পেস যেহেতু না হয়, ওই জন্যই কম্বাশনটা এক্সপ্লোসিভ হয়। কারণ আমরা যখন কোনো একটা ক্লোজড কন্টেনারে এরকম মেটেরিয়ালকে হিট করব, তখন কি টেম্পারেচার দিয়ে হিট করছি, তো তার মানে এনার্জি প্রডিউস হচ্ছে, হিট অ্যান্ড লাইট প্রডিউস হচ্ছে। সেই হিট অ্যান্ড লাইটটা তো বেরোতে পারবে না, কারণ কন্টেনারটা তো ক্লোজ কন্টেনার, যার জন্য আলটিমেট কম্বাশনটা কি এক্সপ্লোসিভ হয়ে যায়। বুঝতে পারলে? আচ্ছা, দ্য কম্বাসেবল মেটেরিয়াল ইন সাচ আ কেস, মানে যে কম্বাসেবল মেটেরিয়ালটা আমরা নিয়েছি, দ্য কম্বাসেবল মেটেরিয়াল ইন সাচ আ কেস বার্নস আনকন্ট্রোলেবলি ইন দ্য সাউন্ড অফ অ্যান এক্সপ্লোশন। বুঝতে পারলে? যে কম্বাসেবল সাবস্টেন্স না হয়, এই কম্বাসেবল সাবস্টেন্সটা কিন্তু এই এক্সপ্লোসিভ কম্বাশনের ক্ষেত্রে মানে আনকন্ট্রোলেবলি বার্ন করতে থাকে, মানে আমরা কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে? ফ্রি সাপ্লাই অফ এয়ার পাওয়া যায়, যেহেতু এয়ার এখানে দেওয়া রয়েছে, তুমি তো এয়ারের কম্বাসেবল সাবস্টেন্সের মিক্সচারে নিয়েছো, সুতরাং এখানে যখন হিট করবে অলরেডি কিন্তু এয়ারটা পাচ্ছেও, তার মানে কি আনকন্ট্রোলেবল ওয়েতে কিন্তু বার্ন করবে। আমরা কিন্তু এটা কন্ট্রোল করতে পারি না। আর যে হিট এনার্জি রিলিজ করে, সেই হিট এনার্জি কিন্তু প্রচুর হাই, রিলিজেস হাই অ্যামাউন্ট অফ হিট অ্যান্ড এনার্জি, বা তুমি বলতে পারো ভেরি লার্জ অ্যামাউন্ট অফ হিট অ্যান্ড এনার্জি। হিট অ্যান্ড এনার্জি, হিট এনার্জিটা খুব প্রচুর পরিমাণে রিলিজ হয়, যার জন্যই এক্সপ্লোসিভ হয়ে যায়। বুঝতে পারলে? যেমন ধরো যখন একটা ফায়ার ক্র্যাকার জ্বালানো হয়, যে কোনো ফায়ার ক্র্যাকারে বা যে কোনো ফটকায় যখন আমরা আগুন দিই, তখন কি হঠাৎ করে রিয়াকশানটা হয়, আর তার ফলে কি প্রচণ্ড জোরে সাউন্ড হয়। কেন হয় বলো তো? কারণ হিট অ্যান্ড লাইটটা প্রচুর পরিমাণে বেরোয় যখন আগুন দেওয়া হয়। এই যে হাই অ্যামাউন্ট অফ হিট অ্যান্ড লাইট এনার্জি রিলিজ হয়, যার জন্য প্রচণ্ড জোরে আগুন হয়, মানে প্রচণ্ড জোরে আওয়াজ হয়, এবং কি সেখানে কাছাকাছি থাকলে তোমার গায়েও আগুন লেগে যেতে পারে, যার জন্য দূরে সরে যেতে পারে। তো সেইখানে যে কম্বাশনটা, যেটা ফায়ার ক্র্যাকারে যে কম্বাশন হয়, সেটা কিন্তু এক্সপ্লোসিভ কম্বাশন। বুঝতে পারলে? তাহলে এইটা গেল হচ্ছে তোমার 4টে টাইপের কম্বাশন। আচ্ছা, আর একটা কোশ্চেন তোমাদের বইতে দেখবে দেওয়া থাকে, এক্সারসাইজে দেখবে পাবে, ইনফ্লেমেবল সাবস্টেন্স কাকে বলে? ইনফ্লেমেবল, INFLAMMABLE,
ইনফ্লেমেবল সাবস্টেন্স কাকে বলে? INFLA MMA BLE, ইনফ্লেমেবল সাবস্টেন্স। ইনফ্লেমেবল সাবস্টেন্স মানে হচ্ছে যে সমস্ত সাবস্টেন্সে খুব ইজিলি আগুন লেগে যায়। কি বললাম? যে সমস্ত সাবস্টেন্সে খুব ইজিলি আগুন লেগে যায়, তার মানে কি এই সমস্ত সাবস্টেন্সের ইগনিশন টেম্পারেচার খুব কম, খুব লো, যার জন্য ইজিলি আগুন লেগে যায়। সেই সমস্ত সাবস্টেন্সকে আমরা কী বলবো? ইনফ্লেমেবল সাবস্টেন্স। এর ইগনিশন টেম্পারেচার খুব লো হয়, ইগনিশন টেম্পারেচার খুব লো হয়, যার জন্য কি ইজিলি ক্যাচেস ফায়ার, ইজিলি ক্যাচেস ফায়ার, খুব ইজিলি আগুন লেগে যায় কারণ ইগনিশন টেম্পারেচার কম। এই সমস্ত সাবস্টেন্সকে আমরা বলবো ইনফ্লেমেবল সাবস্টেন্স। নেক্সট, আচ্ছা দেখো, এরপরে আমি নেক্সট পার্টে চলে যাব, নেক্সট টপিকের ওপরে চলে যাচ্ছি। তাহলে কম্বাশনটা আমাদের অনেকটাই হলো। এরপরে আমরা চলে আসবো ফায়ার কন্ট্রোল। কী করে ফায়ারটাকে কন্ট্রোল করা হয়, বা কোথাও যদি আগুন লাগে কী করে আমরা এটাকে কন্ট্রোল করবো, বা এটাকে বলা হয় ফায়ার ফাইটিং। ঠিক আছে, দেখো এটা পড়ার আগে আমি আরেকবার রিক্যাপ করে নিই যে কম্বাশন হওয়ার জন্য তিনটে কন্ডিশন কী কী ছিল। আমরা পড়িয়েছিলাম একটু আগে যে কম্বাশন হওয়ার জন্য তিনটে কন্ডিশন কী কী ছিল না, একটা কম্বাসেবল মেটেরিয়াল থাকতে হবে, ফার্স্ট কন্ডিশন ছিল একটা কম্বাসেবল মেটেরিয়াল থাকতে হবে। ঠিক আছে, 2 নম্বর কন্ডিশন কী ছিল যে কন্টিনিউয়াস সাপ্লাই অফ এয়ার হতে হবে, মানে অক্সিজেনটায় কন্টিনিউয়াস সাপ্লাই দিতে হবে, কন্টিনিউয়াস সাপ্লাই অফ এয়ার অর অক্সিজেন। 3 নম্বর কন্ডিশন কী ছিল? 3 নম্বর কন্ডিশন ছিল টেম্পারেচারটা ইগনিশন টেম্পারেচারের বেশি হতে হবে। কম্বাসেবল মেটেরিয়ালের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা ইগনিশন টেম্পারেচারের বেশি হতে হবে। তাহলে কী লিখব? দ্য টেম্পারেচার অফ combustible material is higher than its ignition temperature, মানে কম্বাসেবল মেটেরিয়ালের যে ইগনিশন টেম্পারেচার সেই টেম্পারেচারের থেকে বেশি হতে হবে। তবে এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই হলে তবেই কিন্তু আগুন লাগবে, মানে কম্বাশন হবে। কম্বাশন হবে মানে কি আগুন লাগবে, বার্ন হবে, তাই তো? আচ্ছা দেখো, এবারে আমরা কোনো একটা ফায়ার বা কোথাও যদি আগুন লাগে কী করে এটাকে নেভাবো বা কী করে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবো? অনেক সময় তো এমন হতে পারে যে আগুন লেগে যায়, সেটা আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে না, তখন কি দমকল ডাকতে হয়, তাই তো? সেক্ষেত্রে তারা কী করে, তারা এই যে তিনটে কন্ডিশন আছে না, এই তিনটে কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশনকে ওরা কী করে, এলিমিনেট করার চেষ্টা করে। তুমি একটা সিম্পল জিনিস ভাবো যে ফায়ার যদি কোথাও আগুন লাগে তাহলে সেক্ষেত্রে তিনটে কন্ডিশন মেনটেন করতে হবে তোমাকে, তাই তো? তবেই তো আগুন লাগবে বা বার্নিং হবে। তো তিনটে কন্ডিশনে যদি একটা কন্ডিশন ধরো স্যাটিসফাইড যদি না হয়, যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই যদি না হয়, তাহলে কি আগুন লাগবে না? বুঝতে পারলে? এবার সাপোজ যদি কোনো জায়গায় আগুন লেগে থাকে, তাহলে তারা কি করে, এই তিনটে কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশনকে এলিমিনেট করার চেষ্টা করে, তাহলে কি আগুনটা কন্ট্রোলে চলে আসবে, আলটিমেট কিছুক্ষণ পরে নিভে যাবে। তাহলে ফার্স্ট কন্ডিশন যেটা তারা চেষ্টা করে সেটা হচ্ছে, দেখো সেকেন্ড কন্ডিশন যেটা দিয়েছে কন্টিনিউয়াস সাপ্লাই অফ এয়ার, মানে এয়ারের সাপ্লাইটা বা অক্সিজেনের সাপ্লাইটা বন্ধ করার চেষ্টা করে। যদি আগুনটায় কোনো এয়ারের সাপ্লাই থাকে বা অক্সিজেনের সাপ্লাই থাকে, সেটাকে মানে বন্ধ করার চেষ্টা করে, প্রথম কথা। মানে দে উইল বি ট্রাইড টু এক্সটিংগুইশ আইদার বাই কাটিং অফ দ্য সাপ্লাই অফ এয়ার অর আরেকটা কন্ডিশন কী করে, লোয়ারিং দ্য ইগনিশন টেম্পারেচার, ইগনিশন টেম্পারেচারটা কমাবার চেষ্টা করে। হয় কন্টিনিউয়াস সাপ্লাই অফ এয়ার এটাকে বন্ধ করার চেষ্টা করবে, বা এই যে আমি বললাম কম্বাসেবল সাবস্টেন্স যে টেম্পারেচারটা সেটা ইগনিশন টেম্পারেচার থেকে বেশি হতে হবে, তার মানে কি এর ইগনিশন টেম্পারেচারটাকে যদি আমি কমিয়ে দিই তাহলেই আগুনটা নিভে যাবে। কারণ আগুন লাগার জন্য বা কম্বাশন হওয়ার জন্য কিন্তু কম্বাসেবল সাবস্টেন্সের যে টেম্পারেচার সেটা কিন্তু ইগনিশন টেম্পারেচার থেকে বেশি যেতে হবে। তাহলে কোনোভাবে যদি আমি ইগনিশন টেম্পারেচার থেকে কমাতে পারি ওটাকে, তাহলেই তো আগুনটা নিভে যাবে। তাহলে তারা কিন্তু এই দুটো কন্ডিশনের উপরে মেন চেষ্টা করে এলিমিনেট করার। হয় চেষ্টা করবে কি তোমার কন্টিনিউয়াস সাপ্লাই অফ এয়ার যেটা সেটাকে বন্ধ করার চেষ্টা করবে, কাট অফ করার চেষ্টা করবে, বা তারা চেষ্টা করবে ইগনিশন টেম্পারেচারটাকে যাতে কোনোভাবে লোয়ার করা যায়, লোয়ারিং করা যায়। বুঝতে পারলে? তার মানে আমরা কী লিখবো, যে দে উইল বি ট্রাইড টু এক্সটিংগুইশ দ্য ফায়ার বাই কাটিং দ্য সাপ্লাই অফ এয়ার or lowering the temperature of the combustible substance below its ignition temperature. ইগনিশন টেম্পারেচার নিচে নামাবার চেষ্টা করবে, তবেই কিন্তু আগুনটা নিভবে। ঠিক আছে, অনেক সময় দেখবে কি হয় যে যখন কোথাও যদি আগুন লেগে যায়, আমরা কি করি, তোমার হয়তো কোনো লেপ বা কোনো কম্বল বা বড় কোনো কাপড় জড়িয়ে দিই যাতে আগুনটা নিভে যায়। ঠিক আছে, বা এরকমও দেখা গেছে দেখবে যে যদি আগুন যদি বেশি লেগে যায় তাহলে সেক্ষেত্রে বালি ইউজ করা হয়, স্যান্ড ইউজ করা হয়, এখান দিয়েও কিন্তু বালিটা দেখবে নিভে যায়। তো অনেকে অনেক রকমভাবে করে, অনেকে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় বা বড় লেপ দিয়ে দেয় বা তোষক দিয়ে দেয়, দিয়ে ওর উপরে চেপে দেয়,
তার ফলে কি চেপে তুমি যেই লেপ তোষক বা ব্ল্যাঙ্কেট দিয়ে ওটাকে র্যাপ করে দেবে বা জায়গাটাকে মুড়ে দেবে, তাহলে বাইরের থেকে অক্সিজেন সাপ্লাইটা কিন্তু পাচ্ছে না। বুঝতে পারলে? অক্সিজেন সাপ্লাইটা কিন্তু অলরেডি লিঙ্কটা কেটে যাচ্ছে, যার জন্য আগুনটা আর লাগছে না, বন্ধ হয়ে যাচ্ছে। স্যান্ড দিলে কিন্তু তাই হয়। ধরো এই জায়গাটা যদি আগুন লাগে, এই জায়গাটা যদি আগুন লাগে, তুমি তো ওপরে বালি ফেলে দাও, ওপরে বালি ফেলে দিলে কী হবে? বালি ফেলে দিলে কি, যে জায়গাটা আগুন লেগেছে এই জায়গাটা তো কম্বাসিবল মেটেরিয়াল আছে, ওই জন্য জ্বলছে। তো ওপর থেকে যদি বালি দিয়ে দাও তুমি, তাহলে এই কম্বাসিবল মেটেরিয়ালের সঙ্গে কিন্তু বাইরের অ্যাটমসফিয়ারের যে অক্সিজেন, সেই অক্সিজেনের লিঙ্কটা কিন্তু ক্রস হয়ে যাবে, কেটে যাবে। তার ফলে কি এই কম্বাসিবল মেটেরিয়ালের অক্সিজেনটা পাবে না, যেই তুমি বালি দিয়ে দিচ্ছ, আস্তে 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 নিভে যাবে। বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু নেভানো হয়। অনেকে দেখবে তোমার ইয়েতে দেখবে বিভিন্ন অফিসে বলো বা স্কুল কলেজে বলো, দেখবে ফায়ার এক্সটিংগুইশার মেশিন লাগানো থাকে, কিন্তু দেওয়ালে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার মেশিন লাগানোই থাকে। যদি কোনো কারণে আগুন লেগে যায় তাহলে কিন্তু ওটা স্প্রে করতে হবে। ওই স্প্রের মধ্যে কী থাকে? ওই স্প্রের মধ্যে তোমার কার্বন ডাইঅক্সাইড থাকে, স্যান্ড থাকে, ওটা হাই প্রেসারে কিন্তু রিলিজ হবে। যেখানে আগুনটা লেগেছে সেখানে কিন্তু হাই প্রেসারে ওই স্প্রে দিয়ে এটা কিন্তু রিলিজ করা হয়, যার ফলে কি ওই যেখানে আগুন লেগেছে সেই পুরো জায়গাটায় কিন্তু এই মিক্সচারটা কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের স্যান্ডের মিক্সচারটা কিন্তু পুরোপুরি ছড়িয়ে যাবে। ছড়িয়ে গেলে পরে কী হবে? আস্তে 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 বাইরের অ্যাটমসফিয়ারের সঙ্গে যে অক্সিজেন সাপ্লাইটা, সেই অক্সিজেন সাপ্লাইটা কিন্তু আস্তে আস্তে ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। যেই ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, তোমার ইগনিশন টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে কমে যাবে, কমে গেলে আগুনটা নিভে যাবে। তো এই প্রসেসে কিন্তু আগুনটা নেভানো হয়। তোমাদের দেখবে বইতে দেখবে দিয়েছে সোডা অ্যাসিড এক্সটিংগুইশার, দেখবে বইতে দেখবে দেওয়া আছে, তোমাদের বইতে এটা পড়বে, সোডা অ্যাসিড এক্সটিংগুইশার, সোডা অ্যাসিড এক্সটিংগুইশার, এটা দেখবে বইতে দেওয়া আছে, ছবি এঁকে দেখবে দেওয়া আছে, এটা পড়বে এখান থেকে। বুঝতে পারবে? রিয়াকশান দেখবে সব দেওয়া আছে, এটা পড়লেই বুঝতে পারবে। কার্বন ডাইঅক্সাইড থাকে, স্যান্ড থাকে, আর সোডা অ্যাসিড এক্সটিংগুইশারে কী থাকবে? কার্বন ডাইঅক্সাইড থাকবে আর সোডা অ্যাসিড থাকবে, এই দুটো থাকবে। তখন আর এই স্যান্ডটা দেওয়া হয় না। বুঝতে পারলে? তো এই জায়গাটা পড়লে বুঝতে পারবে। আমি বুঝিয়ে দিলাম যে কী করে আগুনটা নেভানো হয় বা কী করে আগুনটা কন্ট্রোলে আনা হয়। আচ্ছা, এরপরে দেখবে দেওয়া আছে হোয়াট হ্যাপেন্স হোয়েন দেয়ার ইজ ইনকমপ্লিট কম্বাশন। যদি ইনকমপ্লিট কম্বাশন হয়, কম্বাশনটা যদি পুরোপুরি না হয়, তাহলে কী হতে পারে? দেখো বলছে ইনকমপ্লিট কম্বাশন কখন হয় বলো তো? একটু আগে আমি বলেছিলাম ইনকমপ্লিট কম্বাশন মানে কি। ইনকমপ্লিট কম্বাশন মানে হচ্ছে যখন কম্বাশনের 3টে কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না, ঠিক আছে, পুরোপুরি হচ্ছে না, বা সাফিসিয়েন্ট সাপ্লাই অফ এয়ার যখন পাচ্ছে না, তখনই কম্বাশনটা পুরোপুরি হবে না, যেটাকে আমরা স্লো কম্বাশন বলছিলাম। সেই কম্বাশনে কী হয়? কম্বাশনটা পুরোপুরি কমপ্লিট হয় না, তাই না? সেটাকে আমরা কী বলি? ইনকমপ্লিট কম্বাশন বলি। ইনকমপ্লিট কম্বাশন মানে হচ্ছে যে কম্বাশন যে মেটেরিয়ালটা বা কম্বাসেবল যে মেটেরিয়ালটা, সেই মেটেরিয়ালটা কিন্তু অর্ধেকটা জ্বলছে বা কিছুটা পরিমাণ জ্বলেছে, কিছুটা জ্বলেনি, ওই জন্যই ইনকমপ্লিট। তো ইনকমপ্লিট কম্বাশনে কী হয়? রেজাল্টটা কী না, ইনকমপ্লিট কম্বাশনের মেন রেজাল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারটা পলিউট হয়, মানে অ্যাটমসফিয়ারটা পলিউটেড হয়। কারণ মনে রাখবে, যে কোনো কম্বাশনে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ করে। যখনই কোনো সাবস্টেন্সকে আমরা বার্ন করবো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু রিলিজ হয়, তাই তো? সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের জন্য খুব একটা ভালো নয়। তাহলে মনে রাখবে যে ইনকমপ্লিট কম্বাশনে ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে আমাদের নেচারটা বা অ্যাটমসফিয়ারটা কিন্তু পলিউট হয়। তাহলে 1 নম্বর আমরা কী লিখবো? 1 নম্বর আমরা লিখব পলিউটস দ্য অ্যাটমসফিয়ার, পলিউটস দ্য অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্ট। এটা হচ্ছে ইনকমপ্লিট কম্বাশনের রেজাল্ট, ইনকমপ্লিট কম্বাশনের রেজাল্ট, কারণ কম্বাশনটা তো পুরোপুরি হয়নি, ঠিক আছে। আচ্ছা, ইনকমপ্লিট কম্বাশনে আরেকটা মেটেরিয়াল তৈরি হয়, সেটার নাম হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড, এই কার্বন মনোক্সাইড কিন্তু হাইলি পয়জনাস গ্যাস। কার্বন মনোক্সাইড এটাও কিন্তু তৈরি হয় যদি কম্বাশনটা ইনকমপ্লিট কম্বাশন হয়, তাহলে কার্বন মনোক্সাইড গ্যাস একটা CO, এই কার্বন মনোক্সাইড গ্যাসটা কিন্তু তৈরি হয়। এই কার্বন মনোক্সাইড গ্যাস কিন্তু হাইলি পয়জনাস, বুঝতে পারলে? প্রচণ্ড পয়জনাস, এবং আমরা যদি এটাকে বেশি পরিমাণে ইনটেক করি, আমাদের কিন্তু রেসপিরেটরি প্রবলেম হবে, ইনফ্যাক্ট মারাও যেতে পারি। রেসপিরেটরি প্রবলেম, আর যদি খুব বেশি ইনটেক করা হয়ে যায় তাহলে কিন্তু ব্লাডে যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনের মধ্যে হিমোগ্লোবিনটাকে কিন্তু রিমুভ করে দেবে কার্বন মনোক্সাইড গ্যাস। হিমোগ্লোবিনটাকে রিমুভ করে তার সঙ্গে একটা কম্পাউন্ড করবে, কম্পাউন্ড করে সেই কম্পাউন্ডের নাম হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। কার্বক্সি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, বুঝতে পারলে? এই কার্বক্সি হিমোগ্লোবিনের জন্য কিন্তু ব্লাডটা ক্লট করে যাবে। ক্লট করে গেলে কি ব্লাডটা ফ্লো করতে পারবে না, আমাদের কিন্তু তখন ডেথ, কিছু করার থাকবে না, বুঝতে পারলে? তো এই জন্য কিন্তু কার্বন মনোক্সাইড গ্যাস হাইলি পয়জনাস। যদি খুব বেশি পরিমাণে ইনটেক করা হয় তাহলে কিন্তু রেসপিরেটরি প্রবলেম হয়, ঠিক আছে। আর কার্বন মনোক্সাইড কী করে না, ব্লাডের মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিনটার সঙ্গে একটা কার্বক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড তৈরি করে, যার জন্য ব্লাডটা ফ্লো করতে পারবে না, এক জায়গায় ক্লট করে যায়। আলটিমেট কি, তখন মানুষটা মরে যাবে, যার জন্য এটা হাইলি পয়জনাস। তো এই দুটো রেজাল্ট দেখা যায় যদি ইনকমপ্লিট কম্বাশন হয় তাহলে, বুঝতে পারলে? তাহলে এই অবধি পড়ালাম আজকে।
এর পরের দিন আমরা ফ্লেম থেকে স্টার্ট করব। আমরা কম্বাশনের ক্লাসিফিকেশন পড়ালাম, ইনকমপ্লিট কম্বাশন বলে দিলাম, ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার কন্ট্রোল পড়িয়েছি, ঠিক আছে। আচ্ছা, র্যাপিড স্লো কম্বাশন বুঝিয়ে দিয়েছি, ইগনিশন টেম্পারেচার হয়ে গেছে, সাপোর্টার অফ কম্বাশন পড়িয়েছি, আর কম্বাশন ডেফিনেশন, ফুয়েলের ক্লাসিফিকেশন, এগুলো সবগুলো আমরা ডিসকাস করলাম। পরের দিন আমরা ফ্লেম থেকে শুরু করব, ঠিক আছে। এরপর তোমাদের আরও আছে, ফ্লেম আছে, তারপর ফুয়েলের হার্মফুল এফেক্ট আছে, ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু আছে। বেশি আর লাগবে না, একটা ভিডিওতেই শেষ হয়ে যাবে এরপরে, ঠিক আছে। চল, থ্যাংক ইউ।